MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছে। আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন বলে এই মুহূর্তে আমি আপনি টিভিতে একে অপরের সাথে বার্তালাপ করতে পারছি। প্রধানমন্ত্রী ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, ভারতকে কিছু হতে দেবেন না। ভারতের শত্রু এর মাঝে নিজের ওই ঢালটা নিয়ে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন সুপার হিরোর মতন, এবং সে কারণে আজ আমাদের দেশটা বাংলাদেশ হয়ে যায়নি। হ্যাঁ, আমাদের দেশটা গুজরাট হয়ে গেছে, আমাদের দেশটা উত্তরপ্রদেশ হয়ে গেছে, আমাদের দেশটা মণিপুর হয়ে গেছে, আমাদের দেশটা অগ্রগতি করছে। কিন্তু যারা ভারতের মধ্যে থেকেই মাঝে মধ্যে কেঁদে ওঠেন আমাদের দেশটা গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলেই, বা আমাদের দেশটা দেখো গুজরাট হয়ে গেল, আমি তাদেরকে বলছি, ভাগ্যিস দেশটা গুজরাট হলো, ভাগ্যিস দেশটা উত্তরপ্রদেশ হলো, ভাগ্যিস দেশটা কলকাতা হলো, ভাগ্যিস দেশটা আসাম হলো, মণিপুর হলো, মিজোরাম হলো, দেশটা ভাগ্যিস কাঠমান্ডু হয়ে যায়নি, ভাগ্যিস কলম্বো হয়ে যায়নি, ভাগ্যিস ঢাকা হয়ে যায়নি, চট্টগ্রাম রংপুর হয়ে যায়নি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, অনেকেই নাম শুনেছেন। এই সমস্ত কিছুর মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তিনি বারবার বলছেন, লিখছেনও, চোখে পড়ার মতন এবং আলোচনা করার মতন। আমার মনে হলো আজ সপ্তাহান্তে এটা আপনাদের জানানোটা উচিত, কারণ এত ভিড়ের মাঝে, এত আওয়াজের মাঝে আমার আপনার মধ্যে কথাবার্তা কোথাও যেন হারিয়ে যায়। সঞ্জীব সান্যাল কি বলছেন, কোন দেশে কতটা গণতন্ত্র আছে, কোন দেশে কতটা গণতন্ত্র আছে, এরকম একটা 1-2 করে র্যাঙ্কিং করা হয়েছিল আন্তর্জাতিক এক সমীক্ষা এই কিছুদিন আগে। ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি বলে ভিডেম ইনস্টিটিউটের 2025 সালের ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী, হাসবেন না প্লিজ, ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী, যেটি 2024 সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে 179টি দেশের মূল্যায়ন করা হয়েছিল, সেখানে নেপাল এবং ভারতের গণতন্ত্রের র্যাঙ্কিং আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 179টি দেশের মধ্যে 55 র্যাঙ্ক করেছিল নেপাল, এলডিআই স্কোর ছিল 0.52, 0.50, মানে 55তম স্থানে 180টা দেশের মধ্যে ছিল নেপাল। ব্যাপক গণতন্ত্র, ম্যাসিভ গণতন্ত্র। আর ভারত 179টি দেশের মধ্যে 100তম স্থানে, এলডিআই স্কোর, ওই বড় মাতব্বর যারা বসে আছে পশ্চিমে তারা দিয়েছিল 0.29। অর্থাৎ এই বিদেশি রিপোর্ট অনুযায়ী ভারতের গণতন্ত্র প্রায় নেই, বা 2025-এই শেষ হয়ে যাবে, বা বাকি দেশগুলোর চেয়ে ভয়ঙ্কর রকম খারাপ গণতন্ত্র, একনায়কতন্ত্রের দিকে বোধহয় ভারত এগিয়ে যাচ্ছে। আর নেপাল, ভুটান, প্যালেস্টাইন, সিরিয়া সব ভারতের ওপরে। প্রবলেমটা হচ্ছে এই পশ্চিমী যে রিপোর্টগুলো, এগুলো এর আগেও এভাবেই আপনারা দেখেছেন। এই বিশ্ব ক্ষুধা সূচক, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স, একটা বিশাল বড় কিছু নিয়ে হই 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 শুরু করলো, কেউ খেতে পাচ্ছে না ভারতে, এমন একটা বিষয়। প্রেস ফ্রিডম, ভারতে কেউ পোর্টাল চালায় না, কেউ মিডিয়া চালায় না, ময়ূকের মতন কেউ চোখে চোখ রেখে বা মিন করে কথা বলে না, প্রেস ফ্রিডম নেই যেন। হ্যাপিনেস ইন্ডেক্স বলে একটা জিনিস, একটা খায় না মাথায় দেয়, খেয়ালি পোলাও,
হঠাৎ করে নিয়ে আসা হলো, বলা হলো ভুটান সবচেয়ে বড় হ্যাপিনেস ইন্ডেক্সের দেশ, ভারতে কোনো হ্যাপিনেস নেই, সবাই গোমড়া মুখে থাকে। এরকম প্রচুর খেয়ালি পোলাওতে আপনারা দেখবেন, একটু নজর করলেই দেখবেন প্যালেস্টাইন, সিরিয়া, নিকারাগুয়া, হনুলুলু, হন্ডুরাস, বাংলাদেশকে তো বলা হয়েছিল ভারতের অনেক ওপরে চলে যাবে বাংলাদেশ জিডিপির ভিত্তিতে, নেপাল বলা হলো ব্যাপক গণতন্ত্র, ভুটান, সবাইকে এগিয়ে রাখলেও ভারতকে তারা পিছিয়ে রাখবে যেন, এটা একটা পণ করে নিয়েছে তারা। রিপোর্টগুলো পড়ে মনে হবে ভারত গরিব দেশ, সাপুড়েদের দেশ, নেংটি পড়া, ভিক্ষে চাওয়া লোকের একটি দেশ, এবং এখানে কোনো কিছু হয় না, বাকি কিছু বোধহয় হয় না এখানে। কেন বলুন তো? আসলে গ্লোবাল র্যাঙ্কিংগুলো ইচ্ছাকৃতভাবে মিডিয়া ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে তৈরি করা হচ্ছে। সুইডেন ভিত্তিক এই ভিডেম, সঞ্জীব সান্যালও বলছেন, এই ভিডেম ইনস্টিটিউট কোনো ছোট পাড়ার দোকান নয়, কিন্তু এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডেমোক্রেসি সম্পর্কিত থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু তারাও কেন এরকম ধরনের র্যাঙ্কিং দিচ্ছে বারবার? তার কারণ এটাও বোধহয় ডিপ স্টেটের একটা প্রক্সি, যারা এই ধরনের র্যাঙ্কিংগুলো ভারত বিরোধী এজেন্ডার জন্য দিয়ে যাচ্ছে, ভারতের মধ্যে একটা অসন্তোষ তৈরি করা। ভারত সবসময় এই র্যাঙ্কিংগুলো একদম পেছনের দিকে থাকবে, মিলিয়ে নেবেন, এই র্যাঙ্কিংগুলোতে একেবারে পেছনের দিকে থাকবে, কারণ আমরা আমেরিকার গোলামি সহ্য করব না, আমরা ওয়েস্টের বা পশ্চিমী দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার করছি না। এটা স্পষ্ট যে এর সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিস্থাপকতা বা স্টেবিলিটির কোনো সম্পর্ক নেই, আর না আছে ক্ষুধা সূচকের। যে দেশের, ভাবুন তো, যে দেশের যে কোনো মন্দিরে, গুরুদ্বারাতে, লঙ্গরে গেলে 3 বেলা প্রসাদ, 3 বেলা ভরপেট খাবার মেলে, সেই দেশে যেখানে 1 টাকার চাল, 2 টাকার চাল দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়, সেই দেশের ক্ষুধা সূচক নাকি সর্বনিম্ন ছিল, এরকম মারাত্মক অভিযোগ করা হয়েছিল। তাই নিয়ে বিরোধীরাও লাফালাফি শুরু করেছিল। যে দেশে অনায়াসে যে কোনো জিনিস নিয়ে বাপ্পান্ত করা যায় টেলিভিশনের সামনে বা ফেসবুক, ইউটিউব, টুইটারে, মন্ত্রীদের কি নয় কি বলা যায়, সেই দেশের প্রাইম টাইম ডিবেটে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে ডিসেকশন টেবিলে নিয়ে এসে একেবারে পুঙ্খানুপুঙ্খ কেন মুখ্যমন্ত্রী এত খারাপ কাজ করছেন বা কেন প্রধানমন্ত্রী এত খারাপ কাজ করছেন বলা যায়, আলপিন থেকে এলিফ্যান্ট সবকিছু নিয়ে ডিবেট করা যায়, লেখালেখি করা যায়, কাটাকুটি করা যায়, সেই দেশের নাকি মিডিয়ার স্বাধীনতা নেই। প্যালেস্তাইনে আছে, সিরিয়াতে আছে, হনলুলু, হন্ডুরাস, ভিয়েতনাম, সব জায়গায় আছে, শুধু ভারত বাদে। আর তাই নিয়ে কমরেডরা বিশাল লাফালাফি করেন। সত্য কমরেড, সত্যি কমরেড। এসব শুনে বোধহয় এরপরে লেনিন তিনিও হো করে আসবেন, হোচিমিনও হয়তো আসতে পারেন। হাসির সূচকেও হয়তো দেখবেন ভারত পেছনে, আমাদের দেশে দেখবেন হয়তো কান্নার সূচকেও ভারত পেছনে। ধরুন একটা জর্জ সোরস টাকা দেবে, কোন দেশে কত কোলবালিশ আছে, কোন দেশে কত পাশবালিশ আছে, তাতেও দেখবেন মার্কিনীরা একটা ডিবেট বসিয়ে দিয়েছে বা লেখালেখি শুরু করে দিয়েছে, দেখো ভারতে তো মাথার বালিশই নেই। প্রবলেমটা ঠিক সেই জায়গাতে। এবং প্রবলেম আরেকটাও আছে, যেটা নিয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নেব, এবং সেই ব্রেকিং নিউজ থেকে শুরু করবো জবাব চাই বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে ভারতকে ছোট করতে, আবারও বলছি, ভারতকে ছোট করতে, সংবাদ মাধ্যমে ভারতের শাসক সম্পর্কে নৈরাশ্য তৈরি করতে, নেগেটিভ ক্যাম্পেইন করতে একাধিক বিদেশি সংস্থাকে নতুন করে নিয়োগ করছে ডিপ স্টেট, এমনটাই খবর। একাধিক বিদেশি সমীক্ষা সংস্থাকে নিয়োগ করছে ডিপ স্টেট। সমস্ত ক্ষেত্রে ভারতের সূচক পেছনের দিকে দেখানোর নির্দেশ জর্জ সোরসের দপ্তর থেকে দেওয়া হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। আবারও বলছি, এই মুহূর্তে নতুন করে ভারতের জন্য বিপদ আসন্ন, ভারতের জন্য বিপদ এই মুহূর্তে আসন্ন। নতুন করে ডিপ স্টেটের প্রচার সামনে আসছে, এবং এখান থেকেই একদম সরাসরি চলে যাব এই মুহূর্তে। আমি একটা গ্রাফিক্স দেখাবো এবং সেই গ্রাফিক্সটা ফুল ফ্রেমে দেখাবো। ভারত কেন চোখের বালি হয়ে যাচ্ছে আমেরিকা বা এই পশ্চিমী দেশগুলো, ফুল ফ্রেমে দেখি, ভালো করে দেখুন। এই নেপাল, যারা যারা বড় বড় লেকচার মারছে, এই ইউকে, ইউএস, কেন রাগটা হবে না প্রধানমন্ত্রীর প্রতি? নেপালে দেখুন কতগুলো শাসক পরিবর্তন হয়েছে 2014 থেকে আজ অবধি। মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে
আমরা দেখেছি ব্যারাক ওবামাকে, ডোনাল্ড ট্রাম্পকে, ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়ে জো বাইডেনকে, আবার ডোনাল্ড ট্রাম্পকে। 2014 থেকে আজ অবধি 4 জন, সেখানে ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন রাগ হবে না? যেখানে পাশের দেশ নেপাল, সেখানে 8 জন রাষ্ট্রনেতা এই 2014 থেকে 2025-এ এসেছে। এই ইউনাইটেড কিংডম, যেখানে বসে এই বড় বড় লেকচারগুলো দেওয়া হয়, সেখানে 6 জন, তার মধ্যে থেকে ঋষি সুনাক ভারতীয়ও ছিলেন। 6 জন রাষ্ট্রনেতা এসেছে। পাকিস্তান পাশের দেশ, সেখানে কি সহজে সরকার ফেলা যায়, কিন্তু আমাদের দেশে এই সরকার ফেলতে মাথার ঘাম পায়ে ছুটে যাচ্ছে ডিপ স্টেটের। এবং ঠিক সেই জায়গা থেকে ভালো করে কথাটা শুনুন। একটা দেশ, সেই দেশ ঠুনকো তখনই বলা সম্ভব যখন সেই দেশের রাষ্ট্রবাদ সেই দেশ থেকে চুরি হয়ে যায়, সেই দেশে গণতন্ত্র তার ভিত নড়বড় করে। নেপালে দেখলেন না, 36 ঘন্টার মধ্যে সরকারটা ফেলে দেওয়া গেল। সেই দেশের সেনাবাহিনীকে রাজনীতির জন্য বিরোধীরা লাগাতার আক্রমণ করে। এই দেশ কোনোদিন ভালো হতে পারে না। আপনি আপনার ছেলে মেয়েকে ভাবছেন প্রচুর পড়াশোনা করাবেন, আপনি ভাবছেন যে একটা বড় রাজপ্রাসাদ বানাবেন, আরে আফগানিস্তানে যে লোকটি ছিল সেও বলে ভেবেছিল, 1 রাতের নোটিসে তাকে চলে আসতে হয়েছিল। আমাদের বাপ ঠাকুরটাকেও তাই করতে হয়েছিল। বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ, সেটা তো ছিল পূর্ব পাকিস্তান, 1 রাতের নোটিসে বেরিয়ে আসতে হয়েছিল। শ্রীলঙ্কায় জাস্ট আগুন জ্বালিয়ে দেওয়া হলো, 2-3 টুকরো করে দেওয়া, পাকিস্তান ভেঙে গেল। একটা দেশ তখনই সুরক্ষিত থাকতে পারে যখন একটা দেশের রাষ্ট্রনেতা সুপার ম্যানের মতন, সুপার হিরোর মতন ঢাল হয়ে গিয়ে থাকে। ভারতবর্ষ গর্বিত, দর্শনী সংকেত রয়েছে। কতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঢালটা হয়ে থাকতে পারবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার আমাদের বাঁচানোর চেষ্টা করছেন, এরপরে পারবেন তো? একটা প্রতিবেদন। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সবশেষে নেপাল, অশান্তির আগুনে পুড়েছে ভারতের একের পর এক প্রতিবেশী। না, ভারতের গায়ে একটা আঁচড়ও লাগেনি। এই পরিস্থিতির মধ্যেও ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে পাত্তাও দেননি প্রধানমন্ত্রী মোদী। উল্টে চীন, রাশিয়াকে আরও কাছে টেনে নিয়ে ট্রাম্পের ঘুম উড়িয়েছে ভারত। স্বাধীনতার পর প্রথমবার দেশের বাকি রেলপথের সঙ্গে জুড়ে গেল মিজোরাম। শনিবারই বৈরাবী সৈরাং রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। From today, Aizawl will be on India's railway map. Today, we proudly dedicate it to the people of the nation. Overcoming many challenges, including difficult terrain, this Bairabi-Sairang rail line has become a reality. ভারতকে দুর্বল ভাবলে কি পরিণতি হতে পারে, অপারেশন সিঁদুর করে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু এত কিছুর পরও বিরোধীরা মোদীকেই গালমন্দ করতে ব্যস্ত। কংগ্রেস পরিবার তুলে কুকথা বলে। অন্যদিকে ভারত যে দ্রুত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির পথে, তা মানতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. শুধু বিরোধীরাই নয়, বিদেশি কিছু সমীক্ষা সংস্থাও ভারতের কৃতিত্বকে ছোট করে দেখাতে ব্যস্ত। শুধু তাই নয়, সব ক্ষেত্রেই ভারত নাকি অন্যান্য দেশের থেকে পিছিয়ে। তাতে তাল ঠুকছে দেশেরই কিছু সংবাদ মাধ্যম। বাংলাদেশ, নেপালকে অশান্ত করা সম্ভব হয়েছে, কিন্তু অনেক চেষ্টার পরও ভারত একটা আঁচড়ও কাটতে পারেনি মার্কিন ডিপ স্টেট। তাই কি এবার টাকা দিয়ে অন্যভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা? অবশ্য ডিপ স্টেট যতই হাত পা ছুড়ুক, ভারত গোটা বিশ্বের সমীহ আদায় করে নিতে পেরেছে। তাতেই আরও গায়ে জ্বালা ধরছে ট্রাম্পের। রিপাবলিক বাংলা।
যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, নিঝুম মজুমদার এই মুহূর্তে রয়েছেন আইনজীবী, এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা চেষ্টা করব দীপ্তাংশু চৌধুরীকে ধরার। আমি প্রথমেই অরিত্র এবং নিঝুম মজুমদার রয়েছেন। নিঝুম মজুমদার, আপনি যদি আমাকে শুনতে পারেন, খুব নির্দিষ্ট প্রশ্ন আমার। ভারতের জন্য আপনি বারবার বলে যাচ্ছেন এটা মানে ইটস নট আ টাইম টু রিজয়েস, এটা উৎসবের দুহাত তুলে উদ্বাহ নৃত্যের সময় নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রেশার একদিকে, ডোনাল্ড ট্রাম্পের আমি তো বলবো ডিপ স্টেটের বদমাইশির সাথে এখন নতুন গলার কাটা যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কখনো নরমে কখনো গরমে, ওই কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম। এবং তার পাশাপাশি নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, আপনি বারবার বলছেন যে বড় কিছু হতে পারে। আসল টার্গেট ভারত, আসল টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ এই ভারতটা আর মিনমিন করে কথা বলা ভারত নয়। নিঝুমদা, আপনি শুধু আজকে নয়, আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে তো বলে এসেছি মহিউদ্দা যে দিস ইজ এ প্রক্সি ওয়ার। প্রক্সি অনেকে আমাকে দেখলে হয়তো বলবে প্রক্সি নিঝুম মজুমদার ডাকা শুরু করেছে, সারাক্ষণ একই কথা বলে, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি, ইউ ক্যান নট অ্যাভয়েড মহিউদ্দা। সেটা হচ্ছে যে দেখুন, জয়শঙ্কর যখন ওয়ার্ল্ড স্টেজে যাচ্ছেন, তিনি কিভাবে স্ম্যাশ করে দিচ্ছেন পৃথিবীর বড় বড় সেই সব এলিটদেরকে। যখন তাকে প্রশ্ন আসছে যে তুমি অয়েল কিনছো কেন, তখন তিনি মুখের উপরে ঝাপটা মেরে বলছেন যে তো তুমি কিনছো কেন, তোমার তো প্রায় তুমি তো গত 3-4 বছর ধরে ইচ্ছে মতো তুমি মজুত করে রাখছো, শুধু ইন্ডিয়ার বেলাতেই তোমার এত চুলকুনি উঠছে। তো এইটা তো আর পশ্চিম পছন্দ করবে না। পশ্চিম তো মনে করে যে 200 বছর শাসন করে গেছে, এটা আমার দেশ, এটাকে আমি যেইভাবে ইচ্ছে ওইভাবে আমি এটাকে শাসন করতে পারবো। কিন্তু এই যে বদলে যাওয়া ভারত, এই যে দাঁড়িয়ে, তো আপনি ইন্ডিয়াতে যে জিনিসটা আপনি খেয়াল করবেন যে কংগ্রেসের শশী থারুর পর্যন্ত বলছে, সে কিন্তু খুবই প্রো বিজেপি কথা বলছে যে না, এটা গভর্নমেন্ট ঠিক করেছে। এই যে ইন্ডিয়ার যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি, এটা তো পশ্চিমের ভালো লাগার কথা নয়। জর্জ সরোস এইখানে একটা দেশ বানাবে, এখানে একটা ইস্ট তিমুর বানাবে। তো আপনি ভালো আছেন, তার ভালো লাগবে কেন? সে মিজোরামে দিনের পর দিন আপনার সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে আপনি বলুন তো আমাকে। মিজোরামের প্রবলেমটা কি আসলে? আপনি আমাকে বলুন তো নর্দার্ন সাইডের প্রবলেমটা আসলে এক্স্যাক্টলি কি? কেন আপনাকে প্রতিদিন এই প্রবলেমটা করতে হচ্ছে? বিচ্ছিন্নতাবাদীরা কি চায়? হোয়াট দে উইল গেইন আউট অফ ইট? তারা একটা আলাদা রাষ্ট্র করবার জন্য বাংলাদেশের ভূমিকে আজকে 10টা বছর ধরে বা 11টা বছর ধরে ব্যবহার করেছে। এখানে দিনে দিনে মিশনারিরা কাজ করেছে। আপনি দেখবেন গলার মধ্যে দিয়ে এইসব পাদ্রীরা কোত্থেকে আমদানি হয়েছে, ইটালি থেকে আমদানি হয়েছে, আমেরিকা থেকে আমদানি হয়েছে, টাকা দিয়ে 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 খ্রিস্টান বানিয়েছে। আমি কোনো ধর্মের এগেইনস্টে না, আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্মের জন্য তো খ্রিস্টান বানাচ্ছে না, বানাচ্ছে একটা দেশ তৈরি করবার জন্য। কেন বানাচ্ছে? ওইখানে একটা দেশ তৈরি করলে ওই দেশ তখন সার্বভৌম সিদ্ধান্ত নেবে, তখন তো ইন্ডিয়ার কিছু বলার থাকবে না, বাংলাদেশের কিছু বলার থাকবে না। এই যে শেখ হাসিনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই অঞ্চলে তারা অপারেট করতে পারছিল না, দেখেছে একটা বড় রকমের শত্রু শেখ হাসিনা, তাহলে নরেন্দ্র মোদী বা ভারতের এই ডানা ভেঙে দাও, এই ভেঙে দাও। আমি নিঝুম মজুমদার আপনার কাছে আসবো। এটা তো খুব বিপজ্জনক একটা দিক যে সিআইএ বা ডিপ স্টেটের কোনো দেশকে পছন্দ হলো না, মানে এটা বিপজ্জনক দিক। আমরা আজ এই প্রজন্ম হয়তো রিয়েলাইজ করছি, এটাই তারা যুগ যুগ ধরে হয়তো বছরের পর বছর ধরে করে এসেছে। কিন্তু এটা তো চলতে পারে না। মানে আমরা এমন এক যুগে বাস করি যখন আমরা এআই ব্যবহার করছি, কমিউনিকেশন এত ডেভেলপড হয়েছে, আমাদের নিজেদের আত্মসম্মান, সার্বভৌমত্ব এত পাওয়ারফুল। এশিয়ার মানুষজন যারা, আমি নির্দিষ্টভাবে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, সেই সমস্ত দর্শককে বলছি, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশগুলো কেন কোনো দাদা লন্ডনে বসে কোনো দাদাগিরি করবে বা ওয়াশিংটনে বসে কোনো হলুদ চুলের মাস্তানি করবে কেউ, আমরা তাদের কথা কেন অযাচিতভাবে শুনে আমাদের গোটা দেশ, আমাদের জীবনযাপন সব বিক্রি করে দেবো? আর যদি সেটা না করা হয় তাহলেই এক এক করে অর্গানাইজেশন এজেন্সি দিয়ে, যেটা দিয়ে আমি শুরু করলাম অরিত্র, এক একটা অর্গানাইজেশন, এক একটা সমীক্ষা সংস্থা এগুলো তৈরি করা হচ্ছে, যেই সমীক্ষা সংস্থাগুলো বিভিন্ন রকমের সার্ভে করে বেড়ায় সারা পৃথিবীতে। কাদের পাসপোর্ট সবচেয়ে পাওয়ারফুল? ভারতের পাসপোর্ট দেখে নিন, ভারতের পাসপোর্ট কেন 100টা দেশের মধ্যে 99তম দেশ। ভারতে বাব্যাপান্ত করা হয় ভারতের নেতাদেরকে নিয়ে। আমি তো গর্ব অনুভব করি যে
যেভাবে ভারতে বসে আমি চোখে চোখ রেখে সাংবাদিকতাটা করতে পারি, বা আমাদের মতন বহু মানুষ পোর্টালে, তাদের হয়তো প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, যে ভাষায় তারা প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেন, যেভাবে শাণিত আক্রমণ হয়, এটা কোনো দেশে হয় না। কিন্তু অদ্ভুতভাবে আমাদের থেকে বেশি বোধহয় মিডিয়া প্রেস ফ্রিডম প্যালেস্টাইনে দেখানো হয়। তা বলছে নেপালকে 179তম পজিশনে দেখানো হয়েছিল, মাফ করবেন, 179টা দেশের মধ্যে 55তম পজিশনে দেখানো হয়েছিল। ডেমোক্রেসি, দারুণ ডেমোক্রেসি নাকি, দারুণ গণতন্ত্র। আর ভারতকে দেখানো হয়েছে 100তম পজিশনে। মানে ভারত নেপালের থেকে অনেক পিছিয়ে ছিল। একদিনের মধ্যে 34 ঘন্টার মধ্যে সব শেষ নেপালে। অরিত্র, দেখুন, আপনি আপনার প্রতিবেদনে যেটা দেখালেন সেই সূত্র ধরেই আমি রাজনীতির পাশাপাশি আমেরিকা এখন যে একটা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বা সাংস্কৃতিক উপনিবেশবাদের সৃষ্টি করেছে সেই দিকটা আমি বলছি। কেন সংস্কৃতি এবং উপনিবেশবাদের কথা বলছি? আমরা যদি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার একের পর এক দেশে যেখানে গভর্নমেন্ট এরকমভাবে কোল্যাপস করে যাচ্ছে, এই পুরো অপারেশনটার একটা প্যাটার্ন দেখুন। প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক কমিউনিকেশনকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়াগুলি কারা চালায়, কারা এর ডেটা হোল্ড করে, কারা এর কন্টেন্ট পলিসি মডারেশন করে? আমেরিকা। কোন কন্টেন্ট কোথায় সার্কুলেশন হবে, কোথায় সেন্সরশিপ হবে, আমি কোনো দেশ নিয়ে কথা বললে সেটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেট হচ্ছে কি না, সেটা সেই নির্দিষ্ট দেশের গভর্নমেন্ট সেন্সর করবার আগেই সেই নিয়ে উদ্যোগ নিয়ে নেবে হচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি। সেটা কে চালায়? আমেরিকা। এবার আপনি দেখুন, আজকে যে নেপাল নিয়ে কথা হচ্ছে, এই যে নেপালে সুদান গুরুং নাকি যার নাম উঠে আসছে, আমি আপনার চ্যানেলে সুদান গুরুং, আরেকটা হচ্ছে বালেন্দ্র শাহ। হ্যাঁ, এবং একজন ছিল র্যাপার, একজন ছিল ডিজে। এক্স্যাক্টলি। এবার এই যে সুদান গুরুং, ইনি কিন্তু হামি নেপাল বলে একটা এনজিও সংগঠনের সাথে জড়িত, যেটা 2015-র পরে তৈরি হয়েছিল। এবার দেখুন, বাংলাদেশ নিয়ে আমি একাধিকবার আপনার চ্যানেলে বলেছি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষে আমেরিকার ডিপ স্টেট ইন্টারভেন করার চেষ্টা করে এনজিওর মাধ্যমে। পাকিস্তানের ক্ষেত্রে তারা সরাসরি সামরিক বাহিনীর সাথে যে সেটেলটা করার চেষ্টা করে বা পারে, সেটা আমাদের মতো দেশগুলিতে পারে না বলে এই বিভিন্ন এনজিও, ট্রেনিং, কমিউনিটি সেন্টার, যে আমি শিক্ষা ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, সুস্বাস্থ্য ছড়িয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে ছদ্মবেশ। তারা প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটা ব্রেন ওয়াশিং সিস্টেম তৈরি করছে যে তুমি যে সমাজে রয়েছো, তুমি যে পৃথিবীটাতে রয়েছো, সেই পৃথিবীটা ভালো নয়, সেই পৃথিবীর ধর্ম, সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, নীতি সমস্ত কিছু গোলমেলে। আসলে আমরা যেটা বলছি সেটা অনেক উচ্চ মার্গের একটা নতুন কিছু, সেটাই হচ্ছে আসল একটা অ্যাচিভ করবার মতো গোল। মানে আমি ধুতি পরে যদি আপনার অনুষ্ঠানে আসি, তাহলে বোধহয় আমার একটু নিচু হয়ে গেলাম, আমাকে আমেরিকার স্যুটটা পরেই আসতে হবে, তাহলেই আমি আসলে মানে একটা উঁচু কিছু প্রতিষ্ঠা করলাম। এই যে একটা ভ্যালু সিস্টেম, এইটাকে করে করে আমাদের জেনারেশন জি এবং জেনারেশন আলফার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করা হচ্ছে, নিজের মাতৃভূমির প্রতি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা হচ্ছে। তারপর তাদেরকেই দেখুন সামনে রাখা হচ্ছে। বাংলাদেশে উপদেষ্টাদের মধ্যে সেই জেনজি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেই ইয়ংস্টার্স, এখন নেপালেও নিয়ে আসা হচ্ছে ইউটিউবার, র্যাপার। তার মানে দেখুন, ঘুরে ফিরে আবার চক্রটা সম্পূর্ণ হলো। যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমেরিকা ব্রেন ওয়াশ করে নিজের নীতি কথা শেখাতে আরম্ভ করলো। এই যে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, এই যেই আর্ম টুইস্টিং বা এই যে প্যাঁচে ফেলার চেষ্টাটা, এটা তো ভারতের ক্ষেত্রেও হয়েছিল। আমাদের দেশ তো এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোকে বলেছে না, আমাদের দেশের আইন মেনে চলতে হবে। নেপালও এইটাই করার চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকান এই ফেসবুক, মেটা, ইউটিউব এরা বলেছে যে আমরা নেপালের আইন এখন মানব না। তারপরে নেপাল যে সবচেয়ে বড় ভুল কাজটা করলো বলে আমার মনে হয়, নেপাল হঠাৎ করে 23-24টা ওই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। মানে যে প্রজন্ম এখন রিল না দেখলে ভাত হজম হয় না, এটাও তো একটা প্রেশার কুকারের ভালভের মতন। মানে দেশকে নিয়ে রেগে আছি, ফেসবুকে দিয়ে দিলাম, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে নিয়ে রেগে আছি, একটা রিল বানিয়ে দিলাম। এটাও তো একটা ভেন্টিং জায়গা। এটা নেপাল তো কিছুটা হলেও ভুল করেছে। আমি আবারও বলছি যে ডিপ স্টেটের হয়তো ভূমিকা ছিল, কিন্তু নেপালও একটা ভয়ঙ্কর জায়গা কি তৈরি করলো না? দেখুন, সোশ্যাল মিডিয়ার একটা দুটো গুরুত্বপূর্ণ সাইড রয়েছে। একটা সাইড যেরকম দ্রুত আমি বার্তালাপ করে ফেলতে পারছি, একটা কথা বলছি 5 লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছে। আর একটা খারাপ দিক হচ্ছে, ওখানে সোশ্যাল মিডিয়া মানুষকে ভীষণ ইম্পালসিভ করে দেয়। একটা মেসেজ দেখে বা সেই তথ্যটা আমার কাছে এসছে, সেটা সত্যি না মিথ্যে, ছবিটা আসল না এআই জেনারেটেড, আমি বুঝতে পারছি না। আমার দেখে মনে হচ্ছে একই বললেন আমার রাষ্ট্রপ্রধান, তার মানে উনি ভুল কথা বললেন। সঙ্গে সঙ্গে এটা কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। এবং আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখুন,
যে সমস্ত দেশে আমেরিকার সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সমস্ত দেখি রাজনৈতিক ঝামেলা। এইটা কিন্তু রাশিয়া চীন বুঝেছে বলেই তাদের দেশের ফেসবুকের অল্টারনেটিভ তারা আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে। চীন কিন্তু তাদের আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে। আমি ভারতীয় নাগরিক হিসেবে মনে করি ভারতবর্ষের উচিত এই মুহূর্তে সাউথ এশিয়ান কান্ট্রিগুলির সাথে যোগাযোগ করে নিজেদের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া তৈরি করা, যা তাদের নিজেদের নাগরিকরা ব্যবহার করবে রাশিয়া কিংবা চীনের মতো। না হলে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আড়ালে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচের একটা মিথ্যে একটা পরিবেশ তৈরি করে আসলে আমাদের মধ্যখানে পশ্চিমের কিছু রাজনৈতিক অভিসন্ধি আমাদের মাথায় খাইয়ে দেওয়া হচ্ছে, যাতে আমরা উস্কানিমূলক কোনো প্ররোচনায় পা দিয়ে নিজের দেশ নিজের মাতৃভূমিকে অশ্রদ্ধা করে বিশৃঙ্খলা করি। আমার কনক্লুডিং রিমার্ক এটাই। এবার যেটা আপনি বলছিলেন এই যে বিভিন্ন রকম সার্ভে টার্ভেগুলো করা, এই যে সার্ভেগুলো করতে আসে, আমি এও বলছি আবার সেই বাংলাদেশ নেপাল প্রসঙ্গে, এই সার্ভেগুলো করতে এসে এরা ভারতবর্ষের তথ্য চুরি করে, তার অপব্যবহার করে। এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা কথায় কথায় ছবি দিচ্ছি, এই ডেটাগুলোকে নিয়ে এরা বাজারে বিক্রি করে, সেই ডেটাকে ব্যবহার করে অপব্যবহার করে আমাদের দেশের কুৎসা করে, বদনাম করে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন, আপনি একটা ভালো ছবি তুলে পাঠান, ভারতবর্ষের একটা উন্নতি হয়েছে, সেটা প্রকাশিত হবে না। যখনই একটা না খেতে পাওয়া মানুষের ছবি পাঠাবেন, বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে বড় বড় করে দেখাচ্ছে। ভারতবর্ষের একজন ফিল্ম মেকার যদি ভালো একটা সায়েন্স ফিকশন বানায়, সেটা আমেরিকান কোনো ফিল্ম ফেস্টিভ্যালে তাদের দেশের সায়েন্স ফিকশনের থেকে ভালো হলেও সেই ছবিটাকে তারা দেখাবে না। কেন? পশ্চিমী অ্যাওয়ার্ড যেগুলো ফিল্মের অ্যাওয়ার্ড, সেগুলো স্পেসিফিক্যালি দেখা হয় স্লামদের নিয়ে, স্লাম ডগ নিয়ে। হঠাৎ করে একটা বস্তিবাসী বা বসতি থেকে উঠে আসা একজন কোটিপতি হলো। এই গল্পগুলো বিদেশিরা বেশি পছন্দ করে, জানো, ধারাবির গল্প পছন্দ করবে, ওরা হয়তো বাইপাসের ধারের গল্প পছন্দ করবে। কারণ কনক্লুডিং রিমার্ক আমার এটাই যে পশ্চিমের দেশ যারা দিনের পর দিন ধরে নিজেদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এশিয়ার ওপরে চালিয়েছে, আফ্রিকার ওপরে চালিয়েছে, তাদের এখন গাত্রদাহ হচ্ছে যখন ভারতবর্ষ সাউথ এশিয়ান দেশগুলোকে নিয়ে আজকে রাশিয়া এবং চীনের মাঝখানে ভারতের প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছেন। সেটা ইউরোপ ভালো চোখে দেখছে না, সেটা ডোনাল্ড ট্রাম্পের ভালো নজরে তিনি দেখছেন না। তাই তার এখন উদ্দেশ্য হচ্ছে আশপাশের পুরো ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে তাদের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদটাকে পুনরায় আবার ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করা। ঠিক ঠিক। আমার সাথে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরীও রয়েছেন, নীলাদ্রিদা আমার পাশেই বসে রয়েছেন। কর্নেল চৌধুরী, ভারতের জন্য সামনের দিনগুলি আরো ভয়ানক। এটা কিন্তু মোটামুটি আমরা যারা জিও পলিটিক্স নিয়ে প্রতিদিন ঘাটাঘাটি করি তারা একটা আন্দাজ পাচ্ছি, এবং বাকিটা আপনিও বলবেন। মানে নরেন্দ্র মোদী যে ঢাল হয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কতদিন ভেতর থেকে বাইরে থেকে সমস্ত জায়গা থেকে যে চাপটা আসছে, ভারত এখনো ইনসুলার রয়েছে, ভারতকে কেউ কিছু করতে পারছে না, চারপাশে জাস্ট আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু কতদিন? বিরোধীদেরও তো এবার বোঝার সময় এসেছে। ময়ূক, জানি না বিরোধীরা কতটা বুঝতে পারবে, কিন্তু আমি বারবার যে আমাদের দেশ, যেটা আপনি বললেন, ভারত 140 কোটির দেশ, ভারতের সংবিধান দিয়ে ভারত চলে। আমরা আর কিছু মানি না। আমাদের সংবিধান এত স্ট্রং, আমাদের কনস্টিটিউশন এত স্ট্রং যে বাইরে থেকে আপনি যেটা বললেন, আমরা বাংলাদেশ দেখলাম, আমরা শ্রীলঙ্কা দেখলাম, এবং গত দুদিন এই সোমবার এবং মঙ্গলবার যে ধ্বংসলীলা যে চলছে, যে কমপ্লিট নেপাল জ্বালিয়ে দেয়া হলো আমাদের চোখের সামনে, আমরা প্রত্যেকে দেখলাম। আমরা কয়েক ঘন্টার মধ্যে জ্বালিয়ে দিল এবং একটা সরকারকে ভেঙে দিল। এবং প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশেও দেখেছি প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো। গতকাল আমরা নেপালেও দেখলাম এই প্রাইম মিনিস্টার ওলিকে তার দেশ ছাড়তে হলো। কিন্তু প্রশ্ন হলো, আমি এই আলোচনাটা শুনছিলাম, প্রশ্ন হলো যে বারবার এই নেপাল, বাংলাদেশ, মায়ানমার, আরাকান প্রভিন্স, এই এরিয়াগুলো কেন? আপনি বলছেন এশিয়া কেন? এশিয়া কি এমন আছে, কি এমন জীবন পাখি আছে এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়? একদম, এইখানে বারবার কেন আঘাত আসছে, এই প্রশ্নটাকে আমাদের তুলতে হবে। এই প্রশ্ন যে নেপালে হচ্ছে, এবং আজকে যখন রেড হয়েছে সকল, আপনি নিশ্চয়ই জানেন, এর মধ্যে আমরা জেনে গেছি যেখানে যেখানে আর্মি রেড হচ্ছে সেখানে ইউএস এর আর্মস পাওয়া যাচ্ছে। আমরা ডলার পেয়েছি, বহু ডলার, এই বিভিন্ন জায়গায় যেখানে আর্মি রেড করেছে নেপালিস আর্মি, সেখানে ইউএস ডলার আসছে। নেপাল নিশ্চিতভাবে আমাদের পাশের দেশ, রাষ্ট্র, কিন্তু তার প্রভাব যদি আমাদের পড়ে, আমাদেরও দেখতে হবে। 1751 কিলোমিটার, কোনো ভিসা লাগে না, কারা ঢুকছে কারা বেরোচ্ছে। আমরা জানি যে বিহারে কিছুদিন আগে জৈশে মোহাম্মদের 3 জন জঙ্গি ঢুকেছে, তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। একটা ভারতে নেপালের ভূমি থেকে যদি ভারতে একটা বড় বিস্ফোট হয়,
অঘটন হয়, এর দায় কে নেবে? পাশ্চাত্য দেশগুলো যারা যিনি বলছিলেন একটু আগে, নিঝুম মজুমদার, তারাই ভাবে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী এবং জিওপলিটিক্যাল এক্সপার্ট, একদম একদম কারেক্ট বলেছেন যে ওনারা যে ওদের ডমিনেন্স যদি কেউ চ্যালেঞ্জ করে, যেটা ভারত করছে, যেটা আজকে গ্লোবাল সাউথ করছে, তাদের ঘুম উড়ে গেছে। নিঝুম মজুমদার হাত তুলছিলেন আমি নীলাদ্রি ব্যানার্জির কাছে যাওয়ার আগে। নিঝুম মজুমদার, বাংলাদেশেও কি এই প্যাটার্নটা লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশকে ক্রমাগত বাইরে থেকে, সোশ্যাল মিডিয়ার তো প্রেশার ছিলই, বাইরে থেকে কিছু এজেন্সিস, ওয়েস্টার্ন এজেন্সিস, তারা ক্রমাগত বাংলাদেশকে পেছনের দিকে দেখাচ্ছে? বিভিন্ন সঙ্গীত শিল্পী, তারপরে বিভিন্ন ক্রিকেটার, তারপরে হচ্ছে যে আপনার ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পপুলার, তাদেরকে অল্প অল্প করে এগুলোকে বলে স্লো পয়জনিং। যেমন হচ্ছে একজন চিত্রশিল্পী বা একজন অভিনয় শিল্পী বললেন, আর ভাল লাগে না, জ্যামের কারণে মনে হয় এই দেশ ছেড়ে আমেরিকাতে চলে যাই। এই যে কথাটা বললো, ওই যে একজন বক্তা এখানে বললেন খুবই রিপালসিভ, যে এই বক্তব্যটা দেখে তার মধ্যে একটা প্রভাব বিস্তার করছে যে আমাকে দেশ ছেড়ে মনে যেতে হবে। ঠিক তার একদিন পরে আপনি দেখতে পেলেন যে বাংলাদেশের একটা পত্রিকা একটা রিপোর্ট করলো, দেখেন ওই ঢেউয়ের সাথে একটা রিপোর্ট করলো, তরুণরা চলে যাচ্ছে দেশ ছেড়ে। অথচ কিন্তু তরুণরা দেশ ছেড়ে চলে যাচ্ছে না, কিন্তু রিপোর্টটা করলো। এতে করে 5 জন আলোচনা করছে দেশটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, এই যে দেশটা ছারখার হয়ে যাচ্ছে। তারপর একজন র্যাপার গান গাইলো, তেলের দাম বাড়ছে, এই র্যাপাররা যে এই ভাষাতে গায় আর কি, তেলের দাম বাড়ছে, মুরগির দাম কমছে, এইভাবে বলতে বলতে তারা ওই মানুষজন মনে করে যে দেশের অবস্থা মনে হয় এমন, কারণ তারা তো একটা বাবলস এর মধ্যে থাকে। একটা মোবাইল হাতে নেয়, মোবাইল বাথরুমে গেল মোবাইল, ওই আপনার পাশের রুমে গেল মোবাইল, আর বাবু খাইছো রাত্রেবেলাতে, এই তো তাদের জীবন। তাদের গার্লফ্রেন্ড এই বাবু খাইছো, আর হচ্ছে বাথরুমে তাদের মোবাইল। তারা তো আসলে জানে না পৃথিবী কিভাবে চলছে। ওই যে বলে যে রেডিওতে খবর দিচ্ছে দেশে কোনো অভাব নাই, তার মানে দেশে কোনো অভাব নাই। আপনাকে বলা হচ্ছে যে দেশ শেষ, দেশ শেষ। তো কাদের মগজ ধোলাই করছে? মগজটা আপনার করছে না, কারণ আপনার মগজ ধোলাই করা যাবে না। আমার মগজ ধোলাই করছে না, আমার মগজ ধোলাই করছে না, এটা আমার জন্য করা হচ্ছে না, করছে হচ্ছে এই নতুন যে ক্রিয়েচার গুলা হচ্ছে, আমরা বাবা মা যার জন্য তাই। আমার বাচ্চাকে আমি একটা মোবাইল কিনে দিয়েছি, দুধ ফ্যাপে করে কাঁদছে, ওকে একটা মোবাইল দাও, কান্না থেমে যাবে। আমার মেয়ে বাচ্চা এই এত কান্না করছে খাওয়ার সময়, একটা মোবাইল দাও, ও কার্টুন দেখতে দেখতে পাপা পিগ দেখছে, পেপা পিগ দেখছে, এটা দেখতে এই পেপা পিগ দেখতে দেখতে তো সে তো আসলে ওই বিকলাঙ্গ হয়ে বড় হচ্ছে। আমরা আমাদের বাবা মার এই যে অবদান, সেটা আমরা বাবা মাকে অবদান সেটা তো কম না। আমাদের বাবা মা কি কিনে দিয়েছে? বই কিনে দিয়েছে, শরৎচন্দ্র কিনে দিয়েছে, বঙ্কিমচন্দ্র কিনে দিয়েছে। আমরা কি করছি? একটা মোবাইল কিনে দিচ্ছি 30,000 40,000 টাকা দিয়ে এই বাচ্চাদেরকে, এটা সব চশমা পরে। তো এগুলোকে তো আমরা এইভাবে তৈরি করছি, তো আমেরিকান এজেন্সি গুলো এগুলো দেখে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি নিঝুম দা আপনার কাছে আসবো। আমি নীলাদ্রি ব্যানার্জি এখানে বসে রয়েছি। নীলাদ্রি ব্যানার্জি, অনেকগুলো আলোচনা আজকের এই জবাব চাই বাংলা থেকে একটা খোলামেলা জায়গা তৈরি হলো যে আমরা সতর্ক তো করতে পারি, কিন্তু কতটা অবধি? মানে জনতা জনার্দন, মানুষ যদি ঠিক করে নেয় যে তারা এই বিষটাকে মাথায় ঢোকাবে, যে বিষটা নেপালে ঢুকে গেছে, বাংলাদেশে ঢুকে গেছে, মিয়ানমারে ঢুকে গেছে, শ্রীলঙ্কায় ঢুকে গেছে, তাহলে তারা সেই দিকে যেতে পারে। কিন্তু এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি, এশিয়ায় অ্যানার্কি থাকলেও নরেন্দ্র মোদী এমন একজন বিশ্বনেতা যে কোভিডের সময় যতগুলো অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল, প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, সেগুলোকে মোটামুটি সেল করে উঠে আসতে পেরেছেন। ভ্যাকসিন যুদ্ধে অগ্রণী ভূমিকা নিতে পেরেছেন। নরেন্দ্র মোদী এমন একজন যার পরিণতি শ্রীলঙ্কার মতন হয়নি, যার পরিণতি বাংলাদেশের মতন হয়নি, নেপালের মতন তো হয়নি। নরেন্দ্র মোদী এমন একজন যে আমেরিকার এই দাদাগিরি বা বুলি করা, এটার চোখে চোখ রেখে, এবং এটা জেরুজালেম পোস্ট, আমি দেখছিলাম ইসরায়েলের অন্যতম জনপ্রিয় একটি খবরের কাগজ, সেখানে এডিটোরিয়াল পোস্ট দেওয়া হয়েছে যে ভারত যে লাইনটা নিয়েছে এটা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। আমরা বন্ধু, কিন্তু বন্ধু যদি লাগাতার অসভ্যতামি করে যায়, বদমাইশি করে যায়, তাহলে মুশকিল। ভারত আমেরিকার মতন বন্ধু রাষ্ট্রকে এই বার্তাটাই দিয়ে দিল যে দেখো, আমারও তো আত্মসম্মান আছে, আমারও তো একটা বেসিক লেভেল আছে, আমি কেন সেই লেভেলটাকে নিচু করব? নরেন্দ্র মোদী কিন্তু সেই নেতা। এবং নরেন্দ্র মোদী এমন একজন নেতা যে কি জানি কি কাজ করেছে, নূর খান এয়ারবেসে এয়ার স্ট্রাইক করে নিউক্লিয়ার যে প্রজেক্টসগুলো রয়েছে, সেটা পাকিস্তানের না অন্য কোনো বড় দেশের কেউ জানে না। মানে ভয়ঙ্কর একটা ঝড়ের মুখোমুখি হয়ে আই অফ দ্য সাইক্লোনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছে। এবং নরেন্দ্র মোদীর ফল, ভারতের ফল মানে কিন্তু গোটা এশিয়ার ফল। এটা কি বিরোধীরা বুঝতে পারছে না? রাজনীতি করবে কাদের সাথে যদি দেশটাই না থাকে? নীলাদ্রিদা,
না ময়ূক, আমরা আমাদের চারপাশে যে ঘটনাগুলো দেখছি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এখন নেপাল, এটা বস্তুত আমেরিকান ডিপ স্টেটের, অরিত্র বলছিল না, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের সাথে চীনের সাংস্কৃতিক মার্ক্সবাদের লড়াই, কালচারাল মার্ক্সিজমের সাথে আমেরিকান ডিপ স্টেটের লড়াই। আমেরিকান ডিপ স্টেটের লক্ষ্য কি? সরকারগুলোকে দুর্বল করে দাও, সরকারগুলোকে দুর্বল করে যাও, যাকে সেই সরকার চালায় ডিপ স্টেটের এজেন্ট, নিয়ন্ত্রণ করে আমেরিকা। বাংলাদেশে দেখুন, বাংলাদেশে সরকার চালাচ্ছে কে? একজন অনির্বাচিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপ স্টেটের এজেন্ট, একজন অর্থনীতিবিদও তিনি। অর্থনীতির জন্য তিনি নোবেল পাননি, কিন্তু ডিপ স্টেটের এজেন্ট তিনি। নেপালেও একই মডেলে শোনা যাচ্ছে কাঠমান্ডুর মেয়র, যিনি আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিশ্চিতভাবে ডিপ স্টেটের এজেন্ট, তিনি সেখানে সরকারে বসালে নিয়ন্ত্রণ করবে আমেরিকা। কালচারাল মার্ক্সিজমের লক্ষ্য কি? কালচারাল মার্ক্সিজমের লক্ষ্য হচ্ছে সনাতন ধর্মকে শেষ করে দাও। বিশ্বের যে দেশে যে সনাতন ধর্ম আছে, সমাজের প্রথাগুলোকে, দুর্গাপূজা, দিওয়ালি, এগুলোকে শেষ করে দাও। এবং সমাজে যদি এই কালচারাল ইম্পেডিমেন্টসগুলো শেষ করে দেওয়া যায়, তাহলে প্রকৃত মার্ক্সিজম, যে মার্ক্সিস্ট রেভলিউশন তারা আনতে পারেনি, এটা আনা অনেক সহজ হবে। এরা রিয়েলাইজ করেছে অর্থনৈতিক ইস্যু দিয়ে সমাজকে পরিবর্তন করা যাচ্ছে না। এর প্রতি বাধা হয়ে দাঁড়াচ্ছে সংস্কৃতি, বিশেষ করে ভারতবর্ষের সংস্কৃতি। আজকে ভারতের সামনে সেই শক্তি আছে, অর্থনৈতিক শক্তি যেটা নেহরুর ছিল না, এবং সাংস্কৃতিক শক্তি যেটাকে নেহরু বলিয়ান হতে চাননি, তিনি বিশ্বাস করতেন না সম্ভবত ভারতের সনাতন সংস্কৃতিতে। এই সাংস্কৃতিক পাওয়ার ভারতের, সফট পাওয়ার যেটা, এবং অর্থনৈতিক পাওয়ার যেটা, ইকোনমিক পাওয়ার, এই দুটোর সংমিশ্রণে পথ দেখাতে পারে ভারত। বিশ্বের কোনো এজেন্সি যদি ভারতকে ইভ্যালুয়েট করে, ভারতের এজেন্সিও আমেরিকাকে ইভ্যালুয়েট করতে পারে, চীনকে ইভ্যালুয়েট করতে পারে। অরিত্র এটা বলছিল, যদি ফেসবুক ভারতের মানুষ ফলো করে, ভারতের কোনো সোশ্যাল মিডিয়া ভারতের সংস্কৃতির টানে বিশ্বের মানুষ ফলো করতে পারে। এই কনফিডেন্সটা দরকার। সব ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু কোথাও যেন ব্রিটিশদের পা চাটা, আমেরিকানদের পা চাটা, চীনের অনুগামী এইসব হয়ে যায়, এবং আমাদের প্রশ্ন করে তুমি কার দিকে? ভারতের দিকে কে? এই প্রশ্নটা করার প্রশ্ন হচ্ছে। আজকে নরেন্দ্র মোদীকে দেখুন, ভারতের প্রধানমন্ত্রী আজ বিদেশে গিয়ে, আগে মনমোহন সিংয়ের সময় এবং রাজীব গান্ধীর সময় কি দেখতে হবে? ইংলিশে বক্তব্য রাখতেন। নরেন্দ্র মোদী কিন্তু ভারতীয় ভাষায় বক্তব্য রাখেন। চীনের প্রধানমন্ত্রী ঠিক যেমন আপনি দেখবেন চাইনিজ ভাষায়, তাদের মান্ডারিনে বক্তব্য রাখেন। ভারত নিজের আইডেন্টিটি তৈরি করা দরকার। ভারত একটা ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার সময় এসেছে, কারণ এই দুটো শক্তির হাত থেকে ময়ূক পৃথিবীকে বাঁচাতে পারে ভারতের আধ্যাত্মিক শক্তি এবং ভারতের অর্থনৈতিক শক্তি। এবং আরেকটা জিনিস আমি অরিত্রকে আমি একটু জানার জন্য বলছি, এটা খুব সত্যি, এটা একটা ভারতের একটা সৌন্দর্য, যে ভারতে যে জিনিসগুলো নেপালে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, বা শ্রীলঙ্কায় হয়েছে, এটা ভারতে হওয়াটা পসিবলই নয়। কারণ শুরুতেই কর্নেল দীপ্তাংশু চৌধুরীও যেটা বলছিলেন, উই আর গাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন, এবং আমাদের কনস্টিটিউশনটা এত সর্বশক্তিমান, এত সুপার পাওয়ার একটা বই, বা আদৌ কোনো বই নয়, একটা প্রবাহমান নদীর মতন, যে আমরা আমাদের দেশে কোনোদিন এটা অ্যাফোর্ডই করতে পারবো না। অরিত্র, দেখুন, ভারতবর্ষের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন, যারা ড্রাফট করেছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিখ্যাত ডিবেট যারা করেছিলেন, তাদেরকে আমি এখনও পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের 200 জন বলে আমি মনে করি। তার কারণ এই 2 শতাধিক মানুষ যা দিয়ে গেছেন আমাদেরকে, সেই ডিবেট থেকেই আমরা সামনে এগোনোর পথের দিশা পেয়েছি। দেখুন, কেন ভারতবর্ষ আলাদা, তার অনেকগুলো কারণ আছে। প্রথমেই যে বিখ্যাত বিষয় নিয়ে আমাদের এত আলোচনা, ধরুন ফর এক্সাম্পল ভারতবর্ষের সেকুলারিজম নিয়ে এত প্রশ্ন। কেন আমেরিকার গাত্রদাহ হয় জানেন? কারণ আমেরিকার সেকুলারিজমের সাথে ভারতবর্ষের সেকুলারিজমটা আলাদা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের ধর্ম, প্রত্যেকটা মানুষের, যে কোনো ধর্মের মানুষের, ভারতবর্ষের ধর্মের সাথে মিলে আছে আমাদের জীবনযাপন। আমাদের এখানে ধর্মটা আমেরিকার মতো চাপিয়ে দেওয়া কোনো খ্রিস্টান ইনস্টিটিউশন নয়। আমার এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেকে নিজের মতো করে বাঁচতে পারেন। আর সরকার তাদের থেকে সরকারিভাবে মুখ ফিরিয়ে নেন না সেকুলারিজমের মতো, সরকার তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগ দেন। সেই জন্যই কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট সরাসরি সেকুলার নয়, তারা নির্দিষ্ট ধর্মের মানুষকে নির্দিষ্টভাবে বাঁচতে দেওয়ার অধিকার দেন। যারা কনস্টিটিউশনকে ভরসা করে না, বিশ্বাস করে না, সেই মানুষগুলোর জন্য কনস্টিটিউশন ম্যাটার্স। সেই কারণে ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশে, দীর্ঘতম কনস্টিটিউশন, যা বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানগুলোকে র্যানস্যাক করে তাদের টেস্টেড মেথডসগুলিকে নিয়ে বেস্ট পয়েন্টসগুলো আমাদের সংবিধানে রেখেছেন। তাই 150 কোটি মানুষকে নিয়ে আশপাশের সমস্ত জ্বলন্ত দেশগুলোর মধ্যে ভারতবর্ষ এখনও তার তেরঙ্গা উঁচিয়ে যাচ্ছে।
আমি অরিত্রর সাথে সম্পূর্ণ একমত, কিন্তু একটা কথা বলবো, যখন এই সংবিধান ছিল না 1950 সালের 26শে জানুয়ারির আগেও ভারত ছিল, একটা অলিখিত সংবিধান ছিল ময়ূক, যে সংবিধান লেখা হয়েছিল ভারতের মুনি ঋষিদের লেখায়, কথায়, শ্রুতিতে, সনাতন আমরা বাই স্পিরিট সনাতনীরা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সর্বধর্মকে আমরা স্পেস করে দিয়েছি। মানে আমি শুধু এই ছোট্ট গল্পটা আমি প্রত্যেককে বারবার বলি যে গুজরাটে যখন পার্সিরা, যখন ইরান থেকে পার্সিরা চলে আসতে বাধ্য হয়েছিল, গুজরাটে প্রথম এসেছিল, গুজরাটের রাজা জিজ্ঞেস করেছিল তোমরা কেন এখানে এসেছো, তোমাদেরকে আমরা কেন রাখবো, আমাকে একটা যুক্তি দিয়ে বোঝাও। তিনি সেই সময়, এই গল্পটা যদি না শোনেন, এটা দারুণ গল্প, এটা আরেকবার শোনেননি। পার্সিদের যিনি সেই সময় নেতা ছিলেন, মোড়ল, তিনি বলেছিলেন আপনি দয়া করে এক গ্লাস দুধ আমাকে দিন। এক বাটি দুধ, সেই দুধে কিছুটা চিনি মিশিয়ে তিনি রাজাকে দিয়ে বলেছিলেন দেখুন এই দুধের রং বদলে দিচ্ছি, আমি এই দুধের সাদা রংটা আমি লাল করে দিচ্ছি, নীল করে দিচ্ছি, আপনি চিনিটা কোথায় ধরতে পারবেন না, দুধের সাথে মিশে গেছে। রাজাকে পার্সিরা বলেছিল ইরান থেকে আমরা চলে এসেছি, এটা সত্য, কারণ আমরা চিনি হলেও সেই চিনিতে পিঁপড়ে দানা বেঁধেছিল, কিন্তু ভারতে যখন এসছি পার্সিরা, এটা আপনাদেরকে আমরা আজ শপথ করলাম, এবং সত্যি রতন টাটা থেকে শুরু করে এতজন আমাদের গর্বিত পার্সি যারা ভারতীয়, কোনোদিন এই ভারত রাষ্ট্র, ভারতের সনাতন সভ্যতাকে বদলে দেওয়ার, আরোপ করে দেওয়ার নিজেদের কোনো সংস্কৃতি বা মধ্যপ্রাচ্যের সংস্কৃতি এখানে নিয়ে আসার কোনোদিন চেষ্টা হয়নি। সে কারণে বারবার পার্সিদের উদাহরণটা দিতে হয় যখন বলতে হয় যে আসলে ভারত ভূমিকে যারা এনরিচ করেছে তাদের মধ্যে পার্সিরাও কিন্তু রয়েছে। নীলাদ্রিদা, ভারত তো আক্রান্ত আজকে হচ্ছে না, আজকে আমরা দেখতে পাচ্ছি ডিপ স্টেটের দ্বারা আক্রান্ত হচ্ছে। গত হাজার বছর ধরে ভারতের উপর বারবার আক্রমণ হয়েছে, কিন্তু ভারতের এই সনাতন সংস্কৃতিটাকে ধ্বংস করতে পারেনি বলেই ভারতবর্ষ আজও টিকে আছে। সনাতন সংস্কৃতি ভারতের যতদিন বেঁচে থাকবেন ততদিন ভারত একটা অল্টারনেটিভ থাকবে সারা বিশ্বের সামনে, ততদিন ভারত পৃথিবীকে পথ দেখাবে, এবং অতীতেও দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। গৌতম বুদ্ধ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, এরা সবাই ভারতীয়, মনে রাখতে হবে। বিশ্বের প্রেরণা যারা, তারা সবাই ভারতীয়, এবং আজকের নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনিও ঘটনাচক্রে। নেপালে ওলি কিন্তু বলেছিলেন যে শ্রী রামচন্দ্রও কিন্তু ভারতীয় নয়, আসলে নেপালের, অযোধ্যাও নেপালের। এই দ্বন্দ্বটা থাকবে। কিন্তু আমি কর্নেল চৌধুরী একবার হাত তুলছেন। কর্নেল চৌধুরী, আজকেও ভারত সবার মধ্যে 140 কোটির ভারত দাঁড়িয়ে আছে, এবং আপনি যেটা বললেন যে আমরা বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, নেপাল, বাংলাদেশ হচ্ছে, একটা টেমপ্লেট আছে, এবং মায়ানমার, এই যে মায়ানমার থেকে আরাকান প্রভিন্স, বাংলাদেশ চট্টগ্রাম থেকে একটা করিডোর করা হচ্ছে, প্রত্যেকটার পিছনে নিশ্চিতভাবে একটা টেমপ্লেট করা আছে। তার মধ্য হচ্ছে যে ভারত বিদ্বেষ, ভারতকে ভাঙা, ভারতকে অশান্ত করা। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আবার ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র কাতারে ছুটছে, অথবা রাশিয়ান ড্রোন পোল্যান্ডে গতকাল ঢুকেছে প্রায় 19টা ড্রোন। বিভিন্ন রাষ্ট্র, ছোট ছোট রিজিনাল কনফ্লিক্ট একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে না, তবে এটা বাড়তে বাড়তে আমরা সেদিকে হয়তো চলে যাব, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প। তো সেই জায়গাটা ভারতকে নজর রাখতে হবে, এবং আমাদের নিজেদের সার্বভৌমত্ব, যেটা সবাই বললো, 140 কোটির দেশ, অনেক সরকার আসবে, সরকার যাবে, সংবিধান এবং আমরা মানে ভারতীয়রা, আমরা যতক্ষণ একসঙ্গে থাকবো, 0.5 ফ্রন্ট, যারা ভেতর থেকে ভারতকে দুর্বল করতে চায়, ভারতকে ভেঙে দিতে চায়, তাদের চিহ্নিত করে তাদের যদি ভেঙে দিতে পারি, ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটিতে কেউ আঁচ দিতে পারবে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, অথবা যে কোনো রাষ্ট্র, বিশ্বের রাষ্ট্র। ঠিক ঠিক ঠিক। নিজুম মজুমদার, শেষ 1 মিনিট। নিজুম মজুমদার, আবারও বলছি যে যারা যোদ্ধা তাদেরও ক্লান্তি আসে। ভারত হয়তো এখনো লড়ে নিচ্ছে, এশিয়ার মতন এরকম একটা মহাদেশের মধ্যে এখনো হয়তো শেখ হাসিনার পরিণতি নরেন্দ্র মোদীর হয়নি, হয়তো অন্য কোনো রাষ্ট্রনেতা যারা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছে। মধ্যপ্রাচ্যে একটা সময় আমরা দেখেছিলাম আমেরিকারা কিভাবে স্ট্রাইক করেছে, ইন্ডিয়াকে করতে পারছে না, কিন্তু ইন্ডিয়ারও তো ক্লান্তি আসবে, এবং সেই সময় চোখটা যখন একটু বুঝে যাবে তখনই হয়তো শত্রুরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করবে। আপনার কি মনে হয় কতটা সতর্ক থাকা উচিত ভারতীয়দের? আমার কাছে আমার মনে হয় যে এই সময়টাই খুবই ক্রুশিয়াল একটা সময়, এটা পরিবর্তনের সময়। আমরা এর আগে দেখেছি
আরব স্প্রিং এর সময় কিভাবে অনেকটা একটার পর একটা তারা এইভাবে কলোনি তৈরি করছিল, আমি এটাকে কলোনি বলবো। সতর্ক তো সর্বোচ্চই থাকা উচিত, কিন্তু একটা জিনিস আসার কথা, যেটা সংবিধান নিয়ে এখানে বক্তারা চমৎকার আলোচনা করেছেন, যেখানে কোনো রকমের দ্বিমত নেই যে ভারতের সংবিধান এবং তাকে মেনে চলবার রীতি। আমার কাছে মনে হয় যে ভারতকে এখন পর্যন্ত ক্র্যাক করতে না পারার কয়েকটা রিজন হচ্ছে যে আমি একজন বাংলাদেশী হিসেবে আমি দূর থেকে যেভাবে ভারতকে দেখেছি, সারা পৃথিবীতেই আমি যেভাবে দেখেছি যে ভারতীয় ছেলেমেয়েরা যখন, যেমন আমি ইংল্যান্ডে থাকি, আমি ভারতীয় ছেলে মেয়েদেরকে দেখেছি, আমরা যখন কোনো একটা জায়গাতে কাজ করতে যাই, দেখা যাচ্ছে যে কোনো একটা সাদা আমাদের সাথে কথা যখন বলতে আসে, আমাদের অনেক বাংলাদেশি বিশেষ করে তারা কেমন জানি মিউ মিউ করে কথাবার্তা বলে এবার চাকরিটা বাঁচানোর জন্য। কিন্তু আমি ভারতীয়দেরকে কিন্তু আমি দেখেছি খুবই মানে একদম ধুম করে একটা মুখের উপরে উত্তর দিয়ে দিতে। এটা কিন্তু একদম কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি। আমার কাছে ভারতের এই সাহসটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে অনুসরণীয়, এবং এই যে মাথা উঁচু করে এই যে একটা দেশপ্রেম, যে আমার দেশ আমার পতাকা, এই ব্যাপারটা তার ভিতর হয়তো অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো উপাদানের কারণে এসছে, এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব জরুরি। তবে একটা জিনিস খুবই বেশি জরুরি, যে বিরোধী পক্ষ হতে পারে যে কোনো দলের রাজনৈতিক দল, তারা যেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য কোনো মিডিয়া মুগল কিংবা কোনো ধন কুবেরের সাথে মিলে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে ফেলে না দেয়। খুব সিম্পল, আমরা ভারতীয়রা একটা জিনিস বুঝতে পারি, তাহলে ভারতকে কেউ ভাঙতে পারবে। খুব সিম্পল জিনিস নিজুম মজুমদার, দেশটাই যদি না থাকে তাহলে কিসের বিরোধিতা? যদি আজকে ভারত টুকরো টুকরো হয়ে যায়, তাহলে রাহুল গান্ধী বা কোথায় থাকবেন, নরেন্দ্র মোদী কোথায় থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন, ইলেকশনটাই কোথায় থাকবে? তখন জর্জ সোরস যা বলবে তাই হুকুম করে করতে হবে। সুতরাং জর্জ সোরসকে নয়, আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, মারামারি বা ঝগড়াঝাটি, গোসা অভিমান সব করব, কিন্তু দেশটা যেন থাকে, তার এই আপ্রাণ লড়াইটা চালিয়ে যাব। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH